স্বাগত নিউজ 24 সকাল 10টার সংবাদের সাথে আছি আমি তাবাসসুম আহমেদ। দেশের 160 ইউনিয়ন ও 9 পৌরসভায় ভোট গ্রহণ চলছে। সকাল 8টায় শুরু হওয়া ভোটে ধীরে ধীরে বাড়ছে ভোটার সংখ্যা। এখনো পর্যন্ত বড় কোনো সহিংসতার খবর না পাওয়া গেলেও চট্টগ্রামের সন্দ্বীপের সন্তোষপুর উচ্চ বিদ্যালয় থেকে 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে 4 জন আহত হওয়ার খবর এসেছে। ভোট শুরুর কিছুক্ষণের মধ্যেই এই সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে নোয়াখালীর বেশ কয়েকটি ইউনিয়নের কেন্দ্র দখলের অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন চেয়ারম্যান প্রার্থীরা। এছাড়া বিভিন্ন স্থানে বৈরী আবহাওয়ার মধ্যে ভোট দিচ্ছেন ভোটাররা। এই ধাপে 149টি ইউনিয়নে ব্যালট পেপারে ভোট দিচ্ছেন ভোটাররা। বাকি 11 ইউপিতে ভোট হচ্ছে ইভিএমে। এছাড়া 9টি পৌরসভা ভোটও ইভিএমে হচ্ছে। দর্শক, ভোটের খবর জানাতে আমাদের প্রতিনিধিরা বিভিন্ন জায়গা থেকে যুক্ত হচ্ছেন। আমরা সার্বিক পরিস্থিতি তাদের কাছ থেকে জানবো। শুরুতেই যাব চট্টগ্রামের শেখ জায়েদের কাছে। জায়েদ, ভোটের খবর কি? ভোটার কি পরিমাণে বেড়েছে? সংঘর্ষের কোনো ঘটনা আছে কিনা? সন্দ্বীপে হয়েছে, আপনার কাছে কি তথ্য আছে চট্টগ্রামের? ধন্যবাদ তাবাসসুম। আমি আছি বোয়ালখালীতে নির্বাচন 2 ঘন্টা পার হলো। এখন পর্যন্ত কোনো ধরনের সংঘাত অপ্রীতিকর ঘটনা আমরা দেখিনি এবং ভোট কেন্দ্রগুলোতে যথেষ্ট ভোটার উপস্থিতি কিন্তু আমরা দেখতে পেয়েছি। কোনো বুথ খালি আছে, এখনো ভোটার আসেনি। আর বিভিন্ন বুথের সামনে আমরা লম্বা লাইন দেখছি এবং বিশেষ করে মহিলা ভোটার, নারী ভোটারদের উপস্থিতি বেশ বেশি। আমি আছি গোমদণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ঠিক সামনে। এখানেও হচ্ছে উৎসাহ উদ্দীপনা এতই বেশি, আপনি দেখবেন যে জায়গাতে মানুষজন আসার কথা না সেসব জায়গাতে কিন্তু লোকজন এসে অবস্থান নিয়েছে। অর্থাৎ মানুষজন অনেক বেশি আগ্রহী ভোটের ব্যাপারে। আমরা একটু ভোট কেন্দ্রের ভিতরে চিত্র আপনাদেরকে দেখাতে চাই। ভিতরে মানুষজন কিন্তু লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। ইভিএমে সবকটি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হচ্ছে। আমরা বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি। অনেকেই হচ্ছে ইভিএমে অভ্যস্ত নন, সেই কারণে কিছুটা সমস্যা হচ্ছে, কিছুটা দেরি হচ্ছে তাদেরকে। যারা এখানে ভোট গ্রহণ করছেন তারা অনেক ক্ষেত্রে দেখিয়ে দিতে হচ্ছে। এই মুহূর্তে এখানে যেটি দেখতে পাচ্ছি যে নারী ভোটাররা তাদের উপস্থিতি রয়েছে এবং ভোট কেন্দ্রগুলোর ভিতরেও কিন্তু সুন্দরভাবে ভোট গ্রহণ হচ্ছে। কখন এসেছেন? সকাল 8:30। 8:30? এখনো লাইন এগোচ্ছে না? হ্যাঁ। না, এত দেরি হচ্ছে কেন জানি না, সামনের দিকে টানতেছে না, এগোচ্ছে না আর কি। সকাল 8:30 এসেছেন, এখনো লাইন সামনের দিকে এগোচ্ছে না ওনারা বলছেন। একটু আমরা ভোট কেন্দ্রের ভিতরে চিত্রটা একটু দেখার চেষ্টা করব, এখানে কি অবস্থা। আমরা দেখতে পাচ্ছি যে ভোট কেন্দ্রের ভেতরেও কিন্তু ভোট গ্রহণ চলছে সুন্দরভাবেই। তারপরেও আমরা একটু জানার চেষ্টা করব যে এখানকার অবস্থাটা কি, আসলে একটু কথা বলতে চাই। সেটি হচ্ছে যে এখন পর্যন্ত কতগুলো ভোট কাস্ট হয়েছে আপনার এই বুথে? এইখানে দেখতে হবে স্যার, 44 2 ঘন্টায় 40টি ভোট। হ্যাঁ। দেরি হচ্ছে মনে হয় একটু না? হ্যাঁ, মহিলা তো, এটা মহিলা বুথ ছিল, হাতে একটু সমস্যা, বয়স্কদের একটু আসতে সমস্যা হচ্ছে, এই জন্য। ঠিক আছে, আমরা হচ্ছে একটি বুথের অবস্থা জানছিলাম। এরকম কয়েকটি বুথে আবার এখনো হচ্ছে ভোটাররা আসেননি, এমনও আছে 2-1টি বুথে বেশ ভিড় আছে এবং বলছেন যে ইভিএমে অনেকটা শিখিয়ে বা দেখিয়ে দিতে হচ্ছে, এই জন্য একটু দেরি হচ্ছে। তো এই ছিল আমার কাছে বোয়ালখালী থেকে নির্বাচনের সবশেষ। যাব সন্দ্বীপে, সেখানে আছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। শেখ জায়েদ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বোয়ালখালীর খবর জানিয়েছেন তেমনিভাবে কিন্তু আমি যেখানে আছি সন্দ্বীপে কিন্তু সন্দ্বীপের যে কেন্দ্রে আছি দারুল উলুম মাদ্রাসা কেন্দ্রে, এই কেন্দ্রে আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন দীর্ঘ লাইন আছে। কিন্তু একটু আগে কিন্তু আসলে দুপক্ষের সংঘর্ষের ঘটনাও ঘটেছে। একটু আগে কিন্তু ভোট কেন্দ্রে ভোট গ্রহণও কিন্তু বন্ধ রেখেছেন। এখন কিন্তু পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা যারা আছেন তারাও কিন্তু উপস্থিতি তাদের দেখা যাচ্ছে, তার কারণে ভোট গ্রহণ চলছে। কিন্তু আসলে এখানে যেহেতু
গঠিত সন্দ্বীপের 12টি ইউনিয়নে নির্বাচন হচ্ছে, যেখানে কিন্তু বিএনপি সমর্থিত কোনো প্রার্থী নেই। সেখানে কিন্তু বিদ্রোহী প্রার্থী রয়েছে 10 জন চেয়ারম্যান প্রার্থী। সেখানেই কিন্তু আসলে সেখানে কিন্তু তাদের মধ্যে কি সংঘর্ষের ঘটনাটা কিন্তু ঘটছে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, আমরা দেখাতে যাচ্ছি সংঘর্ষের ঘটনা ঘটছে, কিন্তু আসলে যে কাউন্সিলর প্রার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা সবচেয়ে বেশি ঘটছে। এমনকি চেয়ারম্যান সমর্থিত প্রার্থী 2 প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে। পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা যারা আছেন তারাও কিন্তু অবস্থান নিয়েছেন। আমি একটু কথা বলতে চাচ্ছি, আমার পাশে আছেন একজন চেয়ারম্যান প্রার্থী আছেন। আমি জানতে চাচ্ছি নির্বাচনের পরিবেশটা কেমন বলে মনে করছেন এখন? তার নির্বাচনের পরিবেশ খুব খারাপ অবস্থা। ওরা আমার 8 এবং 9 আমার এজেন্ট ঢুকতে দেয় নাই, তাও 2-1 জন ঢুকেছে ওনাদেরকে মারার জন্য ওদেরকে চুপচাপ করে রাখছে। 2 জন এখন জোর করে ওদেরকে বসে রাখছি। ওরা ওইখানে ওপেন নৌকার ভোট নিচ্ছে এবং আমি একজন প্রার্থী, আমাকে প্রতিটা ফতে আটকাচ্ছে। ওরা প্রতিটা ফতে আমার গায়ের দিকে যাচ্ছে। তা আমি প্রশাসন বাড়ি আছেই শক্তবস্ত। ধন্যবাদ আপনাকে। আপনি অবশ্যই বুঝতে পেরেছেন, এখানে যারা ভোটার আছেন তারাও কিন্তু আসলে ভোট দেওয়ার জন্য সকাল থেকে কিন্তু আমরা দেখেছি তারা তাদের উপস্থিতি অনেকটা বেশি দেখা গেছে কেন্দ্রগুলোতে। কিন্তু সংঘর্ষের ঘটনার কারণে ভোটাররাও কিন্তু খুব একটা দুশ্চিন্তায় আছেন। এমনকি অনেক ভোটার কিন্তু বাড়ি ফিরছেন ভোট না দিয়ে। তো এ ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাব, আমার সহকর্মী অপেক্ষা করছেন খুলনাতে শাহিনের কাছে। ধন্যবাদ জয়। আপনি যেমনটি বলছিলেন সন্দ্বীপের চিত্র তুলে ধরছিলেন, এর বিপরীত খুলনায় এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। 5টি উপজেলা 34টি ইউনিয়নে সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। আমরা সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে গিয়েছি, সেখানে দেখেছি যে বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিপুল সংখ্যক ভোটার উপস্থিতি হয়েছে। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। আমরা এখানে এখন আছি আরংঘাটা ইউনিয়নের আনন্দ নিকেতন যে ভোট কেন্দ্রটি আছে সেখানে। আমরা এখানে একজন তরুণ ভোটার, তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। যে আপনি তো এবার কি প্রথম ভোট দিচ্ছেন? কেমন অনুভূতিটা কেমন? ভালো। হ্যাঁ, এই যে বৈরী আবহাওয়া উপেক্ষা করে এসেছেন ভোট দেওয়ার জন্য, কেন? কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে। আচ্ছা, আপনি তো এসেছেন না, বয়স্ক মানুষ, সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, কেমন লাগছে? বৃষ্টিতে ভালো লাগছে না, তবে ভোট দিতে ভালো লাগছে। ধন্যবাদ। আমরা এখানকার উপস্থিত আছেন প্রিজাইডিং অফিসার, আমরা একটু তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আমরা চেষ্টা করছিলাম প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলার জন্য, কিন্তু তিনি হয়তো কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। তো এই ছিল মানে সার্বিক পরিস্থিতি। যেটা আমরা বলি সেটা হলো যে 34টি ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হচ্ছে। বৈরী আবহাওয়ার মধ্যেও ভোটারদের উপস্থিতি অনেক বেশি এবং আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা চলে যাচ্ছি ফেনীতে, সেখানে অপেক্ষা করছেন রতন, সহকর্মী রতনের কাছে। ধন্যবাদ শাহিন, আপনি যেভাবে আপনার খুলনার নির্বাচনী খবর জানাচ্ছিলেন। আমি এখন রয়েছি সোনাগাজীর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এখানে আমি একটু ক্যামেরায় দেখাতে চাচ্ছি যে এখানকে আসলে যে টিপটিপ বৃষ্টির মধ্যেও ভোটারদের উপস্থিতি আসলে সন্তোষজনক। তবে আমরা পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি আসলে আমরা বেশি দেখতে পাচ্ছি। তবে এখানে ফেনীতে আজকে এই নির্বাচনে তেমন সহিংসতার ঘটনা না ঘটলেও কিন্তু কিছু অনিয়মের খবর আমরা পেয়েছি। আমি ইতিপূর্বে একটি কেন্দ্রে গিয়েছিলাম, সেখানে কাউন্সিলর প্রার্থী অভিযোগ করেছেন যে তার ভোটারদেরকে আসতে বাধা সৃষ্টি করছে এবং বিভিন্ন জায়গায় ব্যারিকেড সৃষ্টি করেছে। এবং আরেক কয়েকজন অভিযোগ করেছেন যে কেন্দ্রের ভিতরে যথেষ্ট পরিমাণ অনিয়ম হচ্ছে, তবে কেন্দ্রের বাইরেও যদি আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখতে পাচ্ছি। তবে ইভিএম পদ্ধতিতে ভোট হওয়ায় ভোটের ধীর গতিতেই চলছে ভোট গ্রহণ। আমি এখানে কয়েকজন নারী ভোটারের সাথে কথা বলার চেষ্টা করব যে যারা অভিযোগ করেছেন যে এখানে 3 ঘন্টা যাবত তারা লাইনে দাঁড়িয়ে আছেন, এখনো ভোট। আচ্ছা, আপনি কতক্ষণ দাঁড়িয়ে আছেন এখানে? আমি সকাল 7টা থেকে এখন পর্যন্ত দাঁড়িয়ে আছি। তবে আমাদের খুব কষ্ট হচ্ছে, কষ্ট হওয়ার কারণে তবে আমরা ভোট দিতে যাব। কেন, ভোট দিতে যখন আসছি সুস্থভাবে ভোট হচ্ছে, ভোট দিয়ে যাব ইনশাল্লাহ। জি, এখানে নারী ভোটাররা বলছেন যে ওনারা 7টা থেকে এখানে দাঁড়িয়ে আছেন, কষ্ট হলেও তারা ভোট প্রয়োগ করে অবশ্যই তারা যাবেন। জি, আমি এখন আমার কাছে ছিল এই ফেনীর এই সর্বশেষ তথ্য। আমি এখন চলে যাচ্ছি স্টুডিওতে তাবাসসুমের কাছে। তাবাসসুম।
রতন এবং শেষে আমাদের বাকি সহকর্মীদের ধন্যবাদ জানাচ্ছি। দর্শক 160 ইউপি এবং 9 পৌরসভায় চলছে ভোট গ্রহণ। সার্বিক পরিস্থিতি জানাতে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা। কমতে শুরু করেছে মহামারী করোনার সংক্রমণ। ভার্চুয়াল জগৎ থেকে বেরিয়ে দেশের রাজনীতিও মাঠমুখী হতে শুরু করেছে। দলীয় কর্মকাণ্ড আরও গতিশীল করতে এরই মধ্যে তৎপরতা শুরু করেছে দেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি। দলীয় রাজনীতিকে আন্দোলনমুখী করার উপর গুরুত্ব দিচ্ছে বিএনপি, আর আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলকে আরও সুসংগঠিত করছে আওয়ামী লীগ। নতুন নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া শুরুর আগেই রাজনীতির মাঠ গরম করতে চায় বিএনপি। একই সঙ্গে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং দলীয় চেয়ারপারসনের মুক্তির দাবি আদায়ে রাজপথকেই বেশি গুরুত্ব দিচ্ছে দলটি। সম্প্রতি অনুষ্ঠিত বিএনপির কেন্দ্রীয় নেতাদের ধারাবাহিক রুদ্ধদ্বার বৈঠকে এমন সিদ্ধান্ত হয়। বিএনপি কি চায় মানুষ কিন্তু অপেক্ষায় আছে। আন্দোলনও করতে হবে, নির্বাচনও করতে হবে, আবার সংগঠনও করতে হবে। তিনটাই কিন্তু একে অপরের সঙ্গে জড়িত। রাজপথের আন্দোলনের দায়িত্ব পাওয়া নেতারা অনুপস্থিত থাকলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে 1.5 দশক ক্ষমতার বাইরে থাকা এ দলটি। এবং কর্মীরা, নেতারা যারা দীর্ঘ 1.5 বছর ইনঅ্যাক্টিভ বা নিস্তেজ নীরব ছিল, তাদের মধ্যে একটা চাঙ্গা ভাব। তবে সরকার দল আওয়ামী লীগের ভাবনায় আগামী জাতীয় নির্বাচন, আর এজন্য সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার সিদ্ধান্ত নিয়েছে তারা। তৃণমূল পর্যন্ত দলকে ঢেলে সাজাতে মেয়াদ উত্তীর্ণ সকল সাংগঠনিক ইউনিটের সম্মেলন দ্রুতই শেষ করবে দলটি। আমাদের যে কাউন্সিলের মাধ্যমে যে কমিটি গঠন হয়, বিশেষ করে গুরুত্বপূর্ণ পদগুলিতে, সেই পদে যাতে কোনো বিতর্কিত কোনো ব্যক্তি যাতে পদে না আসতে পারে সে ব্যাপারে সতর্ক থাকার জন্য। দীর্ঘ সময় ক্ষমতায় থাকা দলটির তৃণমূলে কোথাও কোথাও কোন্দল তৈরি হয়েছে স্বীকার করে কেন্দ্রীয় নেতারা বলছেন, নির্বাচনের আগে এইসব বিরোধ মিটিয়ে ফেলা হবে অন্যতম প্রধান কাজ। আমাদের দলের যে সমস্ত ত্যাগী নেতা কর্মী আছে তাদের নবায়ন করতে হবে এবং সমাজের গ্রহণযোগ্য মানুষ, যারা মানুষের কাছে গ্রহণযোগ্য মানুষ হিসেবে পরিচিত, তাদের বাড়িতে গিয়ে তাদের অনুরোধ করে এবং তারা নৌকায় ভোট দেয়, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করে তাদের বাড়িতে গিয়ে আমরা তাদের সদস্য করার জন্য বলে নির্দেশনা দিচ্ছি। আওয়ামী লীগের শীর্ষ নেতারা বলছেন, মাঠ পর্যায়ে সংগঠনকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয় গত সম্মেলনের পরপরই, কিন্তু করোনা বাস্তবতায় এই উদ্যোগ কিছুটা বিলম্বিত হয়। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। 5 বছর মেয়াদী ঢাকা আশুলিয়া এক্সপ্রেসওয়ে প্রকল্পের 3 বছর পার হলেও এখন পর্যন্ত শুরুই হয়নি কাজ। চীনা ব্যাংকের সঙ্গে ঋণের সুরাহা না হওয়ায় কাজ আটকে আছে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। তারপরও আশা করছেন সব জটিলতা শেষে আগামী মাসে শুরু হবে এই এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। সেক্ষেত্রে পেছাবে প্রকল্পের সময়সীমাও। লাবুন রহমানের রিপোর্ট। রাজধানীর যানজট নিরসনে 2017 সালে এয়ারপোর্ট থেকে আশুলিয়া পর্যন্ত 24 কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেসওয়ে প্রকল্প হাতে নেয় সরকার। লক্ষ্য ছিল 2022 সালে শেষ হবে নির্মাণ কাজ, কিন্তু 5 বছর মেয়াদের 4 বছর হতে চললেও নির্মাণ কাজই শুরু করতে পারেনি কর্তৃপক্ষ। রাজধানীর বিমানবন্দর সংলগ্ন এই কাউলা এলাকায় চলছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ, যে প্রকল্পের সঙ্গে সমন্বয় করে 2017 সালে হাতে নেওয়া হয়েছিল আরেক মেগা প্রকল্প ঢাকা আশুলিয়া এক্সপ্রেসওয়ে প্রকল্প, যে প্রকল্পেরও যাত্রা শুরু হবে এই কাউলা এলাকা থেকে। যাওয়ার কথায় রেল লাইন ধরে উড়ালপথে একেবারে আবদুল্লাপুর পর্যন্ত, সেখান থেকে বাদিকে এক্সপ্রেসওয়ে যাওয়ার কথা আশুলিয়া হয়ে একেবারে সাভার ইপিজেড পর্যন্ত। এজন্য এখনো এমন গ্রাফিক্স অ্যানিমেশনে সীমাবদ্ধ এই এক্সপ্রেসওয়ে। মোট 16,901 কোটি টাকার এই মেগা প্রকল্পে 10,950 কোটি টাকা ঋণ দেওয়ার কথা চীনের এক্সিম ব্যাংকের, কিন্তু সেই ঋণ চুক্তি প্রক্রিয়া পুরোপুরি শেষ না হওয়ায় আটকে আছে প্রকল্পের মূল অর্থ। লোনটা না পেলে তো আমরা আমাদের ঠিকাদার তো কাজ শুরু করবেন না। ওখানে এখন লোনটা দুই এক সপ্তাহের মধ্যে এটা লোনটা এগ্রিমেন্ট হয়ে যাবে, তারপরে সামনের মাস থেকে আমাদের কাজ শুরু হবে। তবে আশাব্যঞ্জক হারে এগিয়েছে জমি অধিগ্রহণ। প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় জমির 80% অধিগ্রহণ করা শেষ। এরই মধ্যে 1700 কোটি টাকা জমির মালিকদের বুঝিয়ে দেওয়ার জন্য দেয়া হয়েছে বলে জানান প্রকল্প পরিচালক। ঠিকাদারের সাথে আমাদের কন্ট্রাক্ট 5 বছর 2 মাস, কিন্তু আমরা যে অবস্থানে আছি এখন, তাতে আমরা 4 বছরের মধ্যে এটা শেষ করবো বলে আশা করি। 21, 22, 23, 24, 25 জুনের মধ্যে শেষ করার ইচ্ছা আছে আমাদের। ডেফিনেটলি সময়ের কাজ সময়ে না করলে পরে
ইকোনমিতে তার যে একটা রিটার্ন দেওয়ার কথা ছিল, এটা কিন্তু দেরিতে আসা মানে তার যে উপযোগিতাটা ছিল সেটা আমরা পাবো না। আর শুধু তাই না, সময় ক্ষেপণ হলে পরেই খরচটা কিন্তু বেড়ে যায়। সাভার ইপিজেড থেকে আশুলিয়া বাইপাইল আব্দুল্লাহপুর হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত উড়াল পথে সংযুক্ত হবে ঢাকা আশুলিয়া এক্সপ্রেসওয়ে। এখান থেকে শুরু হয়েছে আর এক মেগা প্রকল্প ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। সেক্ষেত্রে এই দুই প্রকল্প বাস্তবায়িত হলে সাভার থেকে রাজধানীর ভেতর দিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পর্যন্ত যানজট পুরোপুরি নিরসন হবে বলেই ধারণা প্রকল্প সংশ্লিষ্টদের। সেক্ষেত্রে অপেক্ষা করতে হবে অন্তত 2025 সাল পর্যন্ত। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। বিদেশে যেতে পারবেন না, আগের এই শর্ত বহাল রেখে খালেদা জিয়ার সাজা আরও 6 মাসের জন্য স্থগিত করা হয়েছে। পরিবারের আবেদন বিবেচনায় নিয়ে সরকারের এই সিদ্ধান্ত দিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিএনপি মনে করে তাদের নেত্রীকে সরকার এখনো ভয় পায় বলেই পূর্ণ মুক্তি না দিয়ে শর্তে দেওয়া হয়েছে। সাজা স্থগিতের মেয়াদ বাড়িয়ে জাতিসংঘের ৭৬তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার স্থানীয় সময় বিকেল ৫টা ২৬ নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। ২০ সেপ্টেম্বর নিউ ইয়র্ক সময় সকাল ৯টায় জলবায়ু পরিবর্তন বিষয়ক রুদ্ধদ্বার বৈঠকে অংশ নেবেন তিনি। বেলা 11:30টায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতিসংঘ সদর দপ্তরের উত্তরের লনের বাগানে বৃক্ষরোপণ এবং একটি বেঞ্চ উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী। দুপুর 12:30টার দিকে শেখ হাসিনা তার সফরকালীন আবাসস্থলে ইউরোপিয়ান কাউন্সিলের সভাপতি চার্লস মিশেলের সঙ্গে বৈঠক করবেন। বেলা 2:45টায় একই স্থানে বার্বাডোসের প্রধানমন্ত্রী মিয়া আমর মোটলির সঙ্গে বৈঠক করবেন এবং বিকেল 4টায় সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক শীর্ষক অনুষ্ঠানে অংশগ্রহণ করার কথা রয়েছে সরকার প্রধানের। পাল্টাপাল্টি কর্মসূচির মধ্যে নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে মারপিটে জড়িয়েছে প্রবাসী আওয়ামী লীগ ও বিএনপি কর্মীরা। শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ কর্মীরা জ্যাকসন হাইটসে জড়ো হয়ে ব্যানার ফেস্টুন নিয়ে স্লোগান দিচ্ছিলেন। কাছেই বিএনপি যুবদল জাসাসের নেতাকর্মীরা জড়ো হয়ে পাল্টা স্লোগান শুরু করলে উত্তেজনা তৈরি হয়। এরপর দুই পক্ষের মধ্যে হামলা, পাল্টা হামলা, ধাক্কাধাক্কি এবং কয়েক দফা মারপিটের ঘটনাও ঘটে। কয়েকশো প্রবাসীর এই সংঘাতের খবর পেয়ে শতাধিক পুলিশ সেখানে পৌঁছে বেষ্টনী তৈরি করে। তবে নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি বেশি দূর গড়াতে পারেনি। দর্শক, জানাচ্ছিলাম যেমন জাতিসংঘের ৭৬তম অধিবেশনে যোগ দিতে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সহকর্মী সুলতানা রহমান নিউ ইয়র্ক থেকে যুক্ত হচ্ছেন, সবশেষ পরিস্থিতি জানাবেন। সুলতানা, প্রধানমন্ত্রী ঠিক কখন এসে পৌঁছেছেন এবং জাতিসংঘের অধিবেশন কবে কখন শুরু হবে আমাদেরকে বিস্তারিত জানাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউ ইয়র্কের সময় বিকাল 4টায় জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছান। তিনি যখন পৌঁছান তার আগে থেকেই স্থানীয় আওয়ামী লীগ এবং বিএনপির কর্মীরা এয়ারপোর্টের দুটি ভিন্ন অবস্থান নেয়। একদিকে আওয়ামী লীগের নেতৃত্বে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে একটি আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নেয়। ঠিক বিপরীত দিকে বিএনপির নেতাকর্মীরা অবস্থান নেয়। সেখানে তারা প্রধানমন্ত্রীকে ভোট চুরি করে নির্বাচিত হয়েছেন এরকম ভাবে তারা প্রধানমন্ত্রীর এই সফরকে আসলে নিন্দা জানায় এবং তাদের মধ্যে বেশ উত্তেজনাও ছড়িয়ে পড়ে। সেখানে এয়ারপোর্টে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয় এবং পুলিশের হস্তক্ষেপে শেষ পর্যন্ত পরিস্থিতি শান্ত হয়। এর আগে শনিবারও আপনি যেমনটি খবরে বলছিলেন যে এখানে স্থানীয় জ্যাকসন হাইটসে একেবারেই দুই দলের মধ্যে হাতাহাতি পর্যন্ত হয় এবং তখনও এনওয়াইপিডির সদস্যরা তাদেরকে নিয়ন্ত্রণ করে। পুরো এলাকায় এক ধরনের আতঙ্ক ছড়িয়ে
পড়েছিল দুই পক্ষের একেবারেই পাল্টাপাল্টি অবস্থানের ভিত্তিতে। প্রধানমন্ত্রীর এইবারের সফরটি খুব গুরুত্বপূর্ণ এই কারণে যে গত বছর করোনা ভাইরাসের জন্য কিন্তু পুরো জাতিসংঘের অধিবেশন ৭৫তম অধিবেশনটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। সেদিক থেকে এক বছর বিরতির পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এইবার জাতিসংঘের অধিবেশনে যোগ দিচ্ছেন এবং এইবার জাতিসংঘের যে কর্মসূচি রয়েছে সে তার মধ্যে তাদের স্লোগানটি হচ্ছে কিন্তু উন্নত জীবন এবং নতুন পরিবেশে করোনা উপলক্ষে যেই বিপর্যস্ত করা একটা অবস্থা চলছে সেই স্লোগানকে সামনে রেখে যাতে মানুষ ঘুরে দাঁড়াতে পারে, বিশ্বব্যাপী যেন অবস্থা বদলাতে পারে, সেটি মূল স্লোগান হিসেবে ধরা হয়েছে। তবে প্রধানমন্ত্রী জলবায়ু বিষয়ক বেশ কয়েকটি প্রোগ্রামে অংশ নেবেন, বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন। জলবায়ুর ইস্যুটি কিন্তু এইবার জাতিসংঘের অধিবেশনে খুবই গুরুত্বপূর্ণ এবং আপনারা জানেন যে জাতিসংঘ বারবার করে হুঁশিয়ারি দিয়ে আসে যে জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের যেই বিপর্যয়কর অবস্থা হতে যাচ্ছে তার জন্য তারা হুঁশিয়ারি দিচ্ছে এবং আমেরিকার জন্য কিন্তু এইবার জলবায়ু পরিবর্তনের বিষয়টি প্রেসিডেন্ট বাইডেন খুব গুরুত্বের সঙ্গে নিচ্ছে। অন্য দিক থেকে জলবায়ু পরিবর্তনের জন্য অন্য একটি বড় কারণ হিসেবে যেমন উন্নত দেশগুলোকে দায়ী করা হয়, ঠিক বিপরীতভাবে বাংলাদেশের মতো অনুন্নত দেশগুলো আসলে এর ভিকটিম, যে কারণে বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বৈঠকগুলোতে অংশ নেবেন, দ্বিপাক্ষিক এবং বহুজাতিক বিভিন্ন বৈঠক অনুষ্ঠানের কথা রয়েছে এবং তবে প্রতিটি বৈঠক সবকিছুই কিন্তু ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। সাংবাদিকদের জন্য এইগুলি খুবই সীমিত আকারে করা হয়েছে। জাতিসংঘ বিশেষ তাদের নিজস্ব কর্মীদের দিয়ে এগুলো বিশ্বব্যাপী সম্প্রচারের ব্যবস্থা নিয়েছে। তবে জাতিসংঘের প্রবেশের অনুমতি খুব বেশি সাংবাদিককে দেয়া হয়নি, বরং যারা দীর্ঘদিন ধরে জাতিসংঘের যেই মিডিয়া উইংটি রয়েছে তার সদস্য যারা, তাদেরকে শুধু অনুমতি দিচ্ছে এবং যারা সেখানে যাদের সেখানে অফিস রয়েছে তাদেরকে অনুমতি দিচ্ছে। এরকম একটি অবস্থায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর এবারের সফরটি খুবই গুরুত্বপূর্ণ। জি, সুলতানা রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, জাতিসংঘের ৭৬তম অধিবেশনে যোগ দিতে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুলতানা রহমান। স্বাভাবিক হয়ে উঠছে দেশের অর্থনীতি, ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে জমে উঠেছে বেচাকেনা, প্রবৃদ্ধিতে ফিরেছে রপ্তানি আয়। দিনরাত খেটেও মুখে হাসি ফিরেছে শ্রমজীবী মানুষের। বিশেষজ্ঞরা বলছেন, মহামারীতে যারা চাকুরি হারিয়েছে তাদের কাজে ফেরানো আর নতুনদের জন্য কর্মসংস্থান তৈরি এখন বড় চ্যালেঞ্জ। তবে ব্যবসায়ীরা এজন্য তাকিয়ে আছেন বাড়তি ব্যাংক ঋণের দিকে। সুলতান আহমেদের রিপোর্ট, ছবি তুলেছেন কামাল হোসেন। পুরান ঢাকার নবাবপুর রোড, দীর্ঘ যানজট লেগেই রয়েছে। তবে এত যানজটের পরও জনমনে অস্বস্তি নেই। মহামারী করোনা আর টানা লকডাউন থেকে ফিরে যানজট দেখেও যেন ভালো লাগে খেটে খাওয়া মানুষের। লকডাউনে কাজ বন্ধ থাকায় প্রায় সব শ্রমিককেই চলতে হয়েছে ধার দেনা করে। সেই ঋণ শোধ করতে সকাল থেকে রাত অবধি পরিশ্রমের কমতি নেই শ্রমিকদের। বলছেন, লকডাউনের দিনে আর ফিরতে চায় না তারা। এখন লকডাউন খুলছে, আমরা ভালোভাবে চলতেছি, বা লকডাউন না দিলে ভালো, আর লকডাউন যে না চাই না আমরা। লকডাউনে প্রায় লাখ কানেক্টের মতো ঋণ ছিল, পরে আল্লাহর মধ্যে এখন লকডাউন খোলার পরে কাম কাজ করে আস্তে আস্তে ধীরে ধীরে শোধ করতেছি। ব্যস্ততার কমতি নেই ব্যবসায়ীদেরও। পুরো দেশের ব্যবসা বাণিজ্য স্বাভাবিক হয়ে যাওয়ায় নতুন নতুন অর্ডার আসছে। তবে এই সময়ে প্রধান বাধার নাম পুঁজির অভাব। 6 দিন ব্যবসা না হলেও আমরা 4 দিন করতে পারতেছি, 2 দিন হয়তো বা তেমন একটা প্রেশার থাকে না। 2-6 মাসের ভিতরে লকডাউন যদি না হয় তাহলে একটু মোটামুটি আমরা আবার আগের মতো সব কিছুতে ঠিক হয়ে যাবো। এদিকে লকডাউনের প্রভাব থেকে আগেই মুক্ত হয়েছে দেশের রপ্তানি খাত। আগস্ট শেষে মোট রপ্তানি হয়েছে $338 কোটি, যা তার আগের বছরের একই মাসের তুলনায় 14% বেশি। বিশেষজ্ঞরা বলছেন, অর্থনীতির এই স্বাভাবিক যাত্রায় বড় চ্যালেঞ্জ কর্মসংস্থান তৈরি করা। এজন্য অবশ্য ব্যবসায়ীদের চাওয়া বাড়তি ব্যাংক লোনের। তবে সেই ঋণ যাচাই বাছাই করে সঠিক জায়গায় দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। প্রয়োজনে 9% ইন্টারেস্ট আমরা টাকা নিব, কিন্তু সেই ক্ষেত্রে ব্যাংকগুলো এগিয়ে আসে আমাদেরকে যদি এই মুহূর্তে নগদ টাকার সাপোর্টটা দেওয়া যায়, আমরা আশা করি যে আগামী 1-1.5 বছরের মধ্যে আমাদের যে ক্ষতি হচ্ছে সেটা আমরা পুষিয়ে আবার ঘুরে দাঁড়াবার সুযোগ আমাদের তৈরি হবে। ঋণ দেওয়ার ক্ষেত্রে যে বিভিন্ন ধরনের সুলভে ঋণ দেওয়ার বিষয়টি, সেই বিষয়টি যদি আমরা সাহায্য করতে পারি, সহায়তা করতে পারি, সেই বিষয়ে কিন্তু নজরটা দেওয়া। এছাড়া বাড়তি চাহিদা তৈরি হওয়ায় যাতে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা যায় সেই দিকেও নজর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। সকাল থেকে সন্ধ্যা শ্রমিকের হাড়ভাঙা পরিশ্রম বলে দিচ্ছে
দেশের অর্থনীতি আবারও স্বাভাবিক হতে শুরু করেছে। তৈরি হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে নতুন নতুন কর্মসংস্থান। তবে ব্যবসায়ীদের যেই বিগত দিনে লকডাউনের ক্ষতি তা ঠিক কতদিনে তারা পুষিয়ে নিতে পারবেন সেই প্রশ্ন থেকেই যায়। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। আগামী 1 বছরের মধ্যেই দেশের জ্বালানি তেল আমদানি ও সরবরাহ ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আসছে, যাতে বছরে বাঁচবে হাজার কোটি টাকা। এ লক্ষ্যে খালাস প্রকল্পের পাশাপাশি কক্সবাজার থেকে সাগর পথে চট্টগ্রাম হয়ে ঢাকা পর্যন্ত চলছে পাইপলাইন নির্মাণের কাজ। এর ফলে দীর্ঘদিনের প্রচলিত তেল সরবরাহই শুধু পাল্টে যাচ্ছে না, জ্বালানি নিরাপত্তায় আসছে বিপুল মজুদের বাস্তবতাও। হায়দার আলীর ক্যামেরায় বোরহানুল হক সম্রাটের 3 পর্বের ধারাবাহিকের আজ দেখুন শেষ পর্ব। জলরসদ বিচ্ছিন্ন দেশের একমাত্র পাহাড়িয়া দ্বীপ মহেশখালীতে নির্মিত হচ্ছে দেশের সবচেয়ে বড় তেল খালাসের ইনস্টলেশন অফ সিঙ্গেল পয়েন্ট মুরিং বা এসপিএম প্রকল্প। উপজেলার মাতারবাড়ির সমুদ্রসীমা থেকে 9 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে গভীর সাগরে স্থাপিত সিঙ্গেল পয়েন্ট মুরিংয়ে নোঙর করা মাদার ভেসেল থেকে মিলবে এই জ্বালানি তেল। শুধুমাত্র এই বড় জাহাজ থেকে ছোট জাহাজে করে মালামালটা ওখানে নিতে যে খরচ, সেটা বছরে আমাদের যে খরচ তাতে 800 কোটি টাকার মতো। এই একটি কারণ এখান থেকে এই জায়গাটুকু সরে যাবে, এটা সেইভাবে। মাদার ভেসেল থেকে এতদিনে লাইটার জাহাজ করে 11 দিনে পাওয়া জ্বালানি আসবে মাত্র 48 ঘন্টায়। 90 একর জায়গা জুড়ে চলা প্রায় 6000 কোটি টাকার এই প্রকল্পে 3টি পরিশোধিত এবং 3টি অপরিশোধিত তেলের 6টি স্টোরেজে দেশে প্রায় 2.5 মাসের জ্বালানি চাহিদা সংরক্ষণ করা যাবে। ডিজাইন ক্যাপাসিটি আমাদের ক্রুড অয়েলের জন্য বছরে 45 লক্ষ মেট্রিক টন এবং ফিনিশড প্রোডাক্ট বা ডিজেলের জন্য 45 লক্ষ মেট্রিক টন। এখন আমাদের ইউনিট 2 হলে আমরা ফুল ক্যাপাসিটি 45 লক্ষ মেট্রিক টন ইউজ করতে পারবো। এখন আছে 15 লক্ষ মেট্রিক টন। অ্যাটলিস্ট আমাদের বেসিক জায়গাটা আমরা শক্ত 3 মাসের ক্যাপাসিটিটা আমরা আগে শক্ত করি, তারপর নিশ্চয়ই এর সাথে আরও এডিশনালটাকে যোগ করা হবে। এসব স্টোরেজ ট্যাঙ্ক থেকে পাম্প করে পাইপলাইনে পাঠিয়ে দেওয়া হবে পতেঙ্গার ইস্টার্ন রিফাইনারিতে। এজন্য সমুদ্রের নিচে সহ মোট 193 কিলোমিটার পাইপলাইন বসানোর কাজও শেষের পথে। এই এসপিএম প্রকল্পের নেটওয়ার্ক রাজধানী পর্যন্ত আনার পরিকল্পনা রয়েছে সরকারের। আমরা সময় উপযোগী অনুযায়ী আমরা তেল সাপ্লাই দিতে পারবো নিরবিচ্ছিন্ন করার জন্য। চিটাগাং থেকে তেল আনার জন্য দ্রুততার সাথে আমরা চিটাগাং টু ঢাকা পাইপলাইন নির্মাণ কাজ শুরু হয়েছে। এই পাইপলাইন হয়ে গেলে কার্গো তো থাকবেই, কার্গোর সাথে ফিনিশ তেল আনার জন্য আমাদের একটা পাইপলাইন নির্মাণ করতে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম হঠাৎ বেড়ে গেলে বিপুল মজুদ ক্ষমতার এই আধুনিক প্রকল্পটি সাময়িকভাবে তারও সমাধান দিতে পারবে। দেশের উন্নয়ন বাস্তবতায় প্রতি মুহূর্তেই বাড়ছে জ্বালানি তেলের চাহিদা, কিন্তু এখনও জ্বালানি সরবরাহ সময়, ঝুঁকিপূর্ণ ও ব্যয় সাপেক্ষ অবস্থার মধ্যে রয়েছে। এই অবস্থার নিরসনে চলছে এই এসপিএম প্রকল্প, যা একই সাথে বাঁচাবে অর্থ, সময়। বোরহানুল হক সম্রাট, নিউজ 24, মহেশখালী, কক্সবাজার। এবার করোনা আপডেট। দেশে করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে একদিনে আরও 43 জনের মৃত্যু হয়েছে। সংক্রমণ ধরা পড়েছে আরও 1383 জনের মধ্যে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 15,42,683 জন, আর তাদের মধ্যে মৃত্যু হয়েছে 27,225 জনের। একদিনে সারা দেশে 24,500 নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে 5.62%। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। তুরস্কের শীর্ষ 10 রপ্তানিকারক প্রতিষ্ঠানের মধ্যে 5টি গাড়ি শিল্প প্রতিষ্ঠান। সম্প্রতি টার্কিশ এক্সপোর্টার্স অ্যাসেম্বলির এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। 2020 সালে তুরস্কের সর্বোচ্চ রপ্তানিকারক কোম্পানি ছিল ফোর্ড, তারপরে রয়েছে টয়োটা ইঞ্জিন ম্যানুফ্যাকচারিং টার্কি ও ওয়াক রেনো। শীর্ষ 10 রপ্তানিকারকের তালিকায় রয়েছে ভেস্টেল ও আর্চলিকের মতো প্রধান অ্যাপ্লায়েন্স তৈরিকারক কোম্পানি। করোনার প্রকোপের মধ্যে গত বছর তুরস্কের মোট রপ্তানি হয়েছে $17,000 কোটি। 2019 সালের রেকর্ড $18,000 কোটি পণ্য রপ্তানি করেছে তুরস্ক। চলতি বছরে $21,000 কোটি রপ্তানির নতুন রেকর্ড গড়তে যাচ্ছে দেশটি।
এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। আফগানিস্তানের জালালাবাদে তালেবান সদস্যদের ওপর সিরিজ বোমা হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। এদিকে ধীরে ধীরে আরও কোণঠাসা হয়ে পড়ছে আফগান নারীরা। এবার কাবুলে সরকারি নারী কর্মীদের বাড়িতে থাকার আদেশ দিয়েছে তালেবান। দেশটিতে বাড়ছে অনাহারী মানুষ, টাকার অভাবে যারা ঘটি বাটি বিক্রি করছে তাদের পণ্য কেনারও মানুষ পর্যন্ত নেই কাবুলের রাস্তায়। এবার খেলার খবর। পেশাদার লিগে মৌসুমের শেষ ম্যাচে আজ মাঠে নামছে বসুন্ধরা কিংস, প্রতিপক্ষ ঢাকা আবাহনী। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকেল 4টায়। ইতিমধ্যেই লিগ শিরোপা নিশ্চিত করে ফেলা কিংসের জন্য নিয়ম রক্ষার ম্যাচ এটি। নিজেদের 23তম ম্যাচেও নিয়মিত একাদশের বেশ কয়েকজনকে বেঞ্চে রেখে একাদশ সাজিয়েছিলেন কিংস কোচ অস্কার ব্রুজন। শেষ ম্যাচেও বেঞ্চে থাকতে পারেন বেশ কয়েকজন ফুটবলার। এদিকে মৌসুমের শেষ ম্যাচটা জয় দিয়ে শেষ করতে চাইবে ঢাকা আবাহনী। নিউজ 24 সকাল 10টার সংবাদ এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।